হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের? কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন। শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন 4 থেকে 5 জনের একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য টিম মাঠে নেমেছে, টেলিফোন করে জানিয়েছে থানার ওসি। প্রধানমন্ত্রী এখন বড় বড় রাঘব বোয়ালদের পরিচয় বের করে তুলছেন, তখন ব্যারিস্টার সুমন এতে বিশাল ভূমিকা পালন করছেন। পুলিশের আইজিপি বেনজিরের সম্পর্কে উনি বিশাল ভূমিকা পালন করেছেন, জনাব আজিজ আহমেদের সম্পর্কে উনি বিশাল ভূমিকা পালন করছেন। তখন ওনাকে হত্যা করার হুমকি আবার ওনার সরকারের আমলেই দেওয়া হচ্ছে। ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন, তখন একটা মেসেজ দিয়েছে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিলিং। তো সে আমার নাম শোনার পরে এই কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে। তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলাই দেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির। তার একটা ফোন নাম্বারও আছে। আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা, কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আচ্ছা একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। তো ফলে যেটা দাঁড়াবে, সরকারের বল প্রয়োগের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে, এবং বল প্রয়োগের পরিমাণ কমে আসা সরকারের জন্য ঝুঁকি তৈরি করবে, এবং আস্তে আস্তে বিশেষ কোনো বাহিনী বা অন্য কোনো বাহিনীর বিরুদ্ধে যদি এই চাপগুলো তৈরি হতে থাকে, সেটা তার বল প্রয়োগের সক্ষমতাকে কমিয়ে দেবে। একটা স্বৈরাচারী সরকারের বল প্রয়োগের সক্ষমতা কমে যাওয়ার চাইতে আর বড় কোনো বিপদ আসলে হতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে একটু দেরি হয়ে গেল, সিদ্ধান্ত নিয়েছিলাম বাট ওগুলো অ্যাড্রেস করতে করতে একটু দেরি হলো। বিষয়টা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। হেডলাইন বাংলা আউটলুক নামে একটা নতুন পোর্টাল, এটার কথা আমি আগেও বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নিউজ আমাদের সামনে এনে তারা হাজির করেন। মুক্তাদির রশিদ এই রিপোর্টটা করেছেন। র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি, এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে। নিউজটা কিছু অংশ একটু পড়ি। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করছেন বা করেছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নামে সম্প্রতি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে। বুঝতে পারছি এখানে কতগুলো সূত্র তাদেরকে জানিয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি র্যাব 7 অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন। 45 লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে। সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। অন্যজন হলেন র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানের এই কোর্সমেট, 46 বিএমএ লং কোর্সে কমিশন পান। মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি কোনো কথা বলেননি। তবে মাহবুব আলম, যিনি 2 জনের একজন, তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন। তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। আইএসপিআর এর সাথে যোগাযোগ করার কথা ছিল, সেই যোগাযোগ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের 2 জনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছে, তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু পড়ার সাথে সাথে যারা একটু খোঁজ খবর রাখি তাদের মাথায় নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে। সেটা হলো যে ডয়েচে ভেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে। তারা জাতিসংঘে শান্তিরক্ষীতে কাজ করছে, ওইটা নিয়ে ডিটেইলড ভিডিও করেছিলাম। হেডলাইনটা ছিল এরকম, 25 মে 2024। এটা আবার প্রতিবাদ করেছিল, এটা হয়েছিল 21 মে প্রচারিত হয়েছিল, 24 মে আবার 25 মে আবার আইএসপিআর এটাকে প্রতিবাদ করেছে। ডকুমেন্টারিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স। এটার প্রতিবাদ করা হয়েছিল। এমনকি এই প্রতিবাদের মধ্যে শুধু তারাও না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে। তার মানে এখানে মূল কথাটা হচ্ছে ডিনাউন্স করা হয়েছিল। তার মানে তারা যা যা দেখাচ্ছে এটা মিথ্যা, ফালতু, এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমি জনাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি, তাহলেই বোঝা যাবে। জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে। তাদের নিয়ে ডয়েচে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য, দেশ বিরোধী। এখানেই আছে, যতই মুখে বলুন না কেন, টনক নড়ে গেছে। এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার।
তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা বুঝে নিতে পারি ডয়চে ভেলের যে ডকুমেন্টারি সেটার কারণেই এখন এই 2 জন কর্মকর্তাকে ফেরত পাঠানো হলো, মানে পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো, জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না। খেয়াল করে যে 2 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন, ইভেন মানুষকে মিথ্যা মামলা হয়রানি, সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এক্সট্রাজুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম যদি বন্ধও হয়ে যায়, তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলোকে দিয়ে হয়। সমস্যাটা তাহলে কি দাঁড়ালো? আপনি 2 জনকে যখন পাঠাচ্ছেন না, এই তথ্যটা জানা হয়েছে, এখন আপনি জাতিসংঘে পাঠালেন না, কিন্তু এই 2 জনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন? আপনি কি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন? তদন্ত মানে এই না যে তারা 2 জন সত্যিকার অর্থেই অপরাধী, জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হচ্ছে, সেটাকে আবার ভিজিবল করতে হবে। এই যদি প্রশ্ন আসে, তাহলে পাল্টা প্রশ্ন, এই এলিট ফোর্সে আরও যারা কাজ করেছে, এটা শুধু সেনাবাহিনী না, এর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে, এমনকি পুলিশ বাহিনী প্রধানত, তার সাথে আরও বিভিন্ন সামরিক বাহিনী থেকে, আমাদের সশস্ত্র বাহিনী থেকে আসে, তাদের ক্ষেত্রে কি তদন্ত করা হচ্ছে? হলে ফলাফল কি? এরকম নানান নতুন নতুন তথ্য চাওয়া শুরু হবে, নিশ্চিতভাবেই হবে। আর এটা শুধু র্যাব, এখন পাল্টা প্রশ্ন, র্যাব নিয়ে এই ডকুমেন্টারিটা হয়েছে, কিন্তু বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে র্যাব যদিও পুলিশের অধীনে একটা এলিট ফোর্স, কিন্তু সনাতন যে পুলিশ, সেই সনাতন পুলিশও প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে পুলিশ গুম করেছে, সেই পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের এন্তার অভিযোগ আছে। আজ আমি যখন কথা বলছি তখনও কেউ না কেউ এই দেশে পুলিশের কাস্টাডিতে টর্চার হচ্ছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়ার বা আরও নানান রকম হয়রানি করার অভিযোগ আছে তো। তাহলে তারা কি জাতিসংঘে যাবে? এই প্রশ্ন আসতে হবে, এগুলো প্রশ্ন আসতে শুরু করবে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে শুধু র্যাব কেন, এই পুলিশের, সনাতন পুলিশের যারা আছে তাদেরও কেন প্রবেশাধিকার থাকবে? নিজ দেশের মানুষকে যিনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ধ্বংস করছেন, তিনি যাবেন পিস কিপিংয়ের জন্য? এটা হয় না তো। আরও কি ঝুঁকি আছে সরকারের আরও ঝুঁকি আছে। ধরলাম আমরা এখন সামরিক বাহিনী থেকে যারা র্যাবে আসছেন, র্যাবে যাওয়ার কারণে যদি তাদের ভবিষ্যতে শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, কারণ শান্তিরক্ষীতে যাওয়ার জন্য তো র্যাব প্রয়োজন, সেনাবাহিনী থেকে এমনি যারা কখনো র্যাবে আসেননি তারাও যাচ্ছেন। সুতরাং র্যাবে আসলে যদি তাদের এই ঝুঁকির মধ্যে পড়তে হয়, সামরিক বাহিনীর সদস্যদের এই বাহিনীতে আসার টেন্ডেন্সি কমারই কথা। তারা কম আসলেন, কিন্তু সাধারণ বা সনাতন পুলিশ বা যারা আছে তারাও যদি এর মধ্যে থাকেন এবং তাদের যদি ঝুঁকি তৈরি হয় যে র্যাবে থাকলে বা ভবিষ্যতে ব্রডার পার্সপেক্টিভ, আমি এই জায়গাটারও আমাদের জায়গা থেকে সিরিয়াসলি কথা বলা দরকার বলে মনে করি। এনিবডি, এটা শুধু র্যাব হতে হবে না, এনিবডি, সনাতন পুলিশও যখন মানবাধিকার লঙ্ঘন করে, যাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তারা তো জাতিসংঘ বাহিনীতে যেতে পারে না। ফলে যেটা হবে, র্যাবেই সাধারণ পুলিশও কাজ করতে চাইবে না, কারণ ওটা আপাতত কথা বলছি, ভবিষ্যতে কী হবে সেটা পরে, সে করতে চাইবে না, কারণ এটা তারও একটা ঝুঁকি তৈরি করবে। কারণ আমরা জানি সৎ উপায়ে, সৎভাবে বেশ ভালো একটা উপার্জনের সোর্স আসলে জাতিসংঘ মিশনগুলো দেয়। সো সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা তাদের জন্য নিশ্চিতভাবে যে কোনো বিবেচনায় খুবই খারাপ খবর হবে। অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা দরকার, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি যখন অত্যাচার, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো খুব সহজে করে উঠতে পারবেন না, তখন এই রকম সরকারের ক্ষমতায় থাকাটা সমস্যায় পড়ে যায়। যে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকে, সেই সরকার তীব্র বল প্রয়োগের মাধ্যমে ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকে। তার ক্ষমতায় থাকার মূল বিষয় হচ্ছে এটা যে আমি তোমাকে যে কোনো কিছু করে ফেলতে পারি, মানে মেরেই ফেলতে পারি বিচার ছাড়া, আর সব কিছু তো পারি। সো এই চাপ যদি তৈরি হয় যে মানবাধিকার লঙ্ঘনের সাথে অভিযুক্তরা এই ধরনের মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা র্যাব হোক, সনাতন পুলিশ হোক, যে কারো, পুলিশ বাহিনীর মধ্যে এই টেন্ডেন্সি ধীরে ধীরে কমে যাবে। এটা যদি কমে যায়, এটা সরকারের জন্য ঝুঁকির ব্যাপার। তাহলে আসলে ওদেরকে একটা বেছে নিতে হবে। ঠিক আছে, আমি কেউ এর মধ্যে হয়তো রাজি হবেন, ঠিক আছে, আমার যাওয়ার দরকার নেই, সরকার আমাকে তো ওই যে বেনজির বা আসাদুজ্জামান মিয়াদেরকে যা যা করা হয়েছে সেরকম যদি ব্ল্যাঙ্ক চেক টেক দিয়ে দেওয়ার আলোচনা হয়, ঠিক আছে, আমি কামিয়ে নেবো, আমার ওখানে যাওয়ার দরকারই বা কি আছে। হ্যাঁ, সেই ডিলও কেউ নিতে চান, নিতে পারেন, কিন্তু অনেকেই এটার জন্য রাজি হবেন না। তো ফলে যেটা দাঁড়াবে, সরকারের বল প্রয়োগের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে, এবং বল প্রয়োগের পরিমাণ কমে আসা সরকারের জন্য ঝুঁকি তৈরি করবে। এটা যে শুধু জাতিসংঘ তা না, যে কারো বিরুদ্ধে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক আমেরিকান স্যাংশন বা অন্য কোনো রকম ব্যবস্থা আসতেই পারে। সো এগুলো হচ্ছে সরকারের ঝুঁকি এবং বিপদ। জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার, আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়।
তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে, আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে। আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে, আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এখন রাষ্ট্রযন্ত্র, আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের, তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে, আমার হবিগঞ্জে শাহ এম এস কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আচ্ছা একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে, কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজির রায় তো ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয়, কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট, একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এটা আমাকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি, আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো হচ্ছে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড। কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে, আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে, এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই, কারণ আমার রক্তের মধ্যে এটা আছে, আমি করবো কি এটা। যে ধরনের প্রোটেকশন, আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমনে ফেলে দিলেন, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। কেন আমি জিডি করবো? আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমার থ্রেট দিছে, বা আমার এক বন্ধু বলছে, বা আমার এক আত্মীয় স্বজন বলছে, তা নয় আমি জিডি করলাম। পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে কাজটা করার দরকার ছিল। এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে। তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই, আপনাদের দোয়ায় কাজ করতে চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন।
দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।